পাড়ার সবাই জানে এটা একটা গুল তৈরির কারখানা। হ্যাঁ, এই কারখানার আড়ালে সরকারি যে রেশন, সেই রেশনের চাল, ডাল, আটা খোলা বাজারে বেচা হতো। আমরা জগৎবল্লভপুরের ঘটনা, আমার সঙ্গে দেবাশিস রয়েছে। দেবাশিস, কতদিন ধরে এই কাজ করে যাচ্ছেন উনি? দেখো, দীর্ঘদিন ধরে এই কাজ চলছিল। এই উত্তম দাসের দোকানেই পাওয়া যাচ্ছিল সরকারি চাল এবং সরকারি আটা। এগুলিকে প্যাকেট, অর্থাৎ সরকারি যে প্যাকেট আছে সেই প্যাকেট থেকে খুলে সেটিকে খোলা বাজারে বিক্রি করা হতো। এই খবর পেয়েই জগৎবল্লভপুর থানার পুলিশ গতকালই একটি অভিযান চালায়। অভিযানে গিয়ে দেখা যায় যে দোকান থেকে বিক্রি হচ্ছিল সেই দোকানের পাশে সবজির দোকান, মুদিখানার দোকান, তার পাশে পিছনে একটি গুল কারখানা। সামনের দিকে গুল রাখা থাকলেও ভিতরে চলছিল একেবারেই অন্য বেআইনি কাজ। এবং সেখান থেকে প্রায় 60 বস্তা, অর্থাৎ 50 কেজি 60 বস্তা সরকারি আটা উদ্ধার করে, সঙ্গে কয়েকশো কেজি চাল উদ্ধার করা হয়। উত্তমবাবুর দাবি যে গরিব মানুষ বা ভিখারিরা যারা রেশন দোকান থেকে চাল কিনছেন, আটা কিনছেন, তারা সেগুলিকে ব্যবহার না করে তার কাছে নাকি বিক্রি করে দিয়ে যান। কিন্তু যদি গরিব মানুষ বিক্রি করে তাহলে এত পরিমাণ হবে কি করে? সেটা নিয়ে প্রশ্ন ওঠে। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদের পর, তার কথা অসঙ্গতি হওয়ার পর আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে হাওড়া আদালতে তোলা হবে এবং এই জিনিসগুলি কোথা থেকে আসতো, কোথায় যেত, তা পুরো খতিয়ে দেখছে জগৎবল্লভপুর থানার পুলিশ। ধন্যবাদ। আমাদের কাছে যারা ভিখারিরা বলো, বাউন ঠাকুর বলো, যে কেউই চাল যখন নিয়ে আসে আমাদের কেনা হয়। ভিখারিরা সরকারি চালই পায় আর বাউন ঠাকুরেরা সরকারি চালই পায়। হ্যাঁ, আটা দিয়ে গেছে কেউ, মাল এতে যাচ্ছে, জঙ্গলপাড়া যাচ্ছে। সরকারি রেশন কোম্পানি কিনছে, রেশনওয়ালারা কিনছে, রেশনের সামনে কিনছে, সকলে কিনছে। দিল্লিতে ইডি দপ্তরে মিমি চক্রবর্তীকে ডেকে পাঠানো হয়েছে। একটি অনলাইন বেটিং অ্যাপের মামলায় তাকে তলব করা হয়েছে। আমার সঙ্গে মৈত্রী রয়েছে নয়াদিল্লি থেকে সরাসরি। মৈত্রী, কি জানতে চাওয়া হবে তার থেকে? দেখো, এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যে এই অনলাইন বেটিং অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে মানি লন্ডারিং হতো, এমনটাই অভিযোগ। এই অভিযোগেরই তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লি সদর দপ্তরের ঠিক বাইরে, যেখানে 11টার কিছু আগে এসে পৌঁছেছেন মিমি চক্রবর্তী এবং তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত এই অনলাইন বেটিং অ্যাপের ক্ষেত্রে কিভাবে টাকা নিয়েছিলেন, কোন কোন অ্যাকাউন্ট থেকে টাকা তার কাছে এসেছিল বা কোন পদ্ধতিতে তাকে যে পেমেন্ট করা হয়েছিল, তার কারণ এই অনলাইন বেটিং অ্যাপের হয়ে বিজ্ঞাপনী প্রচার বা এন্ডোর্সমেন্ট করেছিলেন মিমি চক্রবর্তী। তার এক্ষেত্রে দাঁড়িয়ে তার অ্যাসোসিয়েশন কতটা ছিল, কোথা থেকে তিনি টাকা পেয়েছিলেন এবং কি ধরনের কন্ট্রাক্টে তাকে তার অনলাইন বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে তার যোগাযোগ, এই সবই কিন্তু জানতে চাইবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তার সঙ্গে সঙ্গে জানতে চাওয়া হবে যে এই ভারতে যে বেটিং ব্যান রয়েছে সেটা জানার পরেও কিভাবে একজন প্রাক্তন সাংসদ হয়ে তিনি এই অনলাইন বেটিং অ্যাপের এন্ডোর্সমেন্ট করলেন। সেক্ষেত্রে তাকে কি বোঝানো হয়েছিল, কি জানানো হয়েছিল, তার কোনো এজেন্সি রয়েছে কিনা, কোনো এজেন্টের মাধ্যমে তিনি তাদের সাথে যুক্ত হয়েছিলেন কিনা, এই বিষয়ে যাবতীয় যে তথ্য রয়েছে সেটা জানতে চাওয়া হবে। তোমাকে জানিয়ে রাখবো যে এই অনলাইন বেটিং অ্যাপ কেসেই কিন্তু এর আগে দুজন খুব ফেমাস ক্রিকেটার, তাদেরকেও কিন্তু ডাকা হয়েছিল। শিখর ধাওয়ান এবং সুরেশ রায়না, এই দুজনকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং আগামীকাল উর্বশী রতেলা, তাকেও কিন্তু আরেক অভিনেত্রী, যিনিও এই অনলাইন বেটিং অ্যাপের বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত ছিলেন, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য সমন করা হয়েছে। একটু সঙ্গে থাকো। এই যে মিমি চক্রবর্তী প্রাক্তন সাংসদ, তাকে ডেকে পাঠানো হয়েছে জানিয়ে রাজনৈতিক চাপানো তো শুরু হয়ে গিয়েছে। তৃণমূল হচ্ছে নোংরা নর্দমা। তৃণমূল কংগ্রেস এরকমই দল, ওখানে দেব থাকুক আর মিমি থাকুক, যেই যাবে সেই চোর হবে। চোরেদের দলে আবার অন্য কিছু হয় নাকি? সাধুদের তো এন্ট্রি নেই, চোরেদের দলে ওটাই লাগবে, আই কার্ড। ওটা আমরা এখানে গেছে প্রক্সিমিটি কার্ড আছে, তো তৃণমূলে ঢুকতে গেলে চোরেদের কার্ড লাগবে। বিজেপি এই যে মিমি প্রাক্তন সাংসদ ছিলেন, তৃণমূলের সঙ্গে তার যোগাযোগ, ফলে তাদের কালিমালিপ্ত করতে নানা ধরনের এই সংগঠন, গণসংগঠন এগুলোকে এখন কাজে লাগাচ্ছে। রক্তবীজ 2 তার মুক্তি পাওয়ার মুখে মিমিকে একটা ভালো পাবলিসিটির ব্যবস্থা করে দিয়েছে ইডি। দুদিন বাদে দেখা যাবে মিমি নির্দোষ। বাংলা ছবিকে প্রমোট করার জন্য ইডিকে ধন্যবাদ। শুধু যে মিমি চক্রবর্তী কাজ ডাকা হয়েছে তা কিন্তু নয়, আগামীকাল অঙ্কুশ হাজরা, অভিনেতা অঙ্কুশ হাজরাকেও আগামীকাল ডেকে পাঠানো হয়েছে।
মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, অঙ্কুশ হাজরার ক্ষেত্রেও ঠিক কি কেস, মানে কি জানতে চাওয়া হবে তার থেকে? দেখো, অঙ্কুশ হাজরাকেও কিন্তু এই একই বিজ্ঞাপনে মিমি চক্রবর্তীর সঙ্গেই দেখা গিয়েছিল এই অনলাইন বেটিং যে অ্যাপ রয়েছে, যে সংস্থা রয়েছে তাদের বিজ্ঞাপনে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়েও মিমি চক্রবর্তীর ক্ষেত্রেও যা যা প্রশ্ন করা হয়েছে, যেটা মনে করা হচ্ছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে সেই একই প্রশ্নের কিন্তু সম্মুখীন হতে পারেন অঙ্কুশ হাজরাও। অভিনেতাকে আগামীকাল 11টার সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তলব করা হয়েছে। অতনু, 11টা বেজে গিয়েছে, স্কুলের গেটের তালা খোলা হয়নি। এবার অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছে। বৃষ্টির কারণে নাকি আসতে দেরি হয়েছে টিচারদের আজকে, কিন্তু অভিভাবকরা বলছেন এ নিত্য নৈমিত্তিক ঘটনা। দেরি করে স্কুলে আসে টিচাররা, তারপরে তালা খোলেন, তারপরে শুরু হয় ক্লাস। অনিরুদ্ধ রয়েছে বাগদার আমডোব থেকে সরাসরি আমার সঙ্গে। অনিরুদ্ধ, নিয়মিতভাবে এরকম দেরি করে টিচাররা আসেন? উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের আমডোব অভিভাবকরা রীতিমতন স্কুলের সামনে ক্ষোভে ফেটে পড়ে। তাদের দাবি যে প্রায়ই এরকম 11টার পরে স্কুলের গেটের তালা খোলা হয় এবং রাস্তার পাশে স্কুল, ছাত্রছাত্রীরা এই রাস্তার পাশেই খেলাধুলা করতে থাকে। যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে তেমন কিন্তু আশঙ্কা করছেন তারা, এবং দীর্ঘদিন ধরে তারা এই ধরনের জিনিস দেখে আসছেন। মানে প্রায়ই এই ঘটনা ঘটে, দেরি করে স্কুলে পৌঁছায় শিক্ষক শিক্ষিকারা এবং স্কুলের গেট দেরিতে খোলার কারণে স্কুল শুরু হয় দেরিতে। এবং আজ সেই ঘটনাই ঘটেছে। 11টার পরে খোলা হয়েছে স্কুল, 11টা 5-এর পরে হয়েছে প্রেয়ার, এবং 11টা 20-র পরেও অনেক শিক্ষক শিক্ষিকা স্কুলে এসেছে প্রেয়ার, এবং 11টা 20-র পরেও অনেক শিক্ষক শিক্ষিকা স্কুলে এসে পৌঁছেছেন, কিন্তু তারা অজুহাতও খাড়া করেছেন। প্রাকৃতিক দুর্যোগের কথা বলছেন, কিন্তু অল্প বৃষ্টির কারণে কি করে এরকম দেরি হলো সে প্রশ্নের উত্তর কিন্তু প্রধান শিক্ষকও দিতে পারেনি এবং স্কুলের শিক্ষকরাও দিতে পারেনি। তারা দেরিতে স্কুলে এসে পৌঁছেছেন। প্রধান শিক্ষক অবশ্য অজুহাত খাড়া করেছেন যে স্কুলের যে চাবি, সেই চাবি ছিল না, সেই কারণে স্কুলের গেট খুলতে দেরি হয়েছে এবং বৃষ্টির কারণে তারা সঠিক সময়ে পৌঁছাতে পারেনি। এরকম ঘটনা আগে কখনো হয়নি বা হয় না, আজই এই ঘটনা ঘটেছে তেমন কিন্তু দাবি করেছেন প্রধান শিক্ষক। অতনু, ধন্যবাদ। 11টা বেজে গেছে, তবুও আমাদের এই প্রাইমারি স্কুলের গেটের তালা এখনও খোলেনি। বাচ্চারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, খেলা করছে, সামনেই রাস্তা, একটা অ্যাক্সিডেন্ট হলেও হতে পারতো। এগুলো দেখার পরে আমরা সবাইকে ডাকলাম, গার্জিয়ান পক্ষ এসছে যে এটা তো দীর্ঘদিন চলতে পারে না, মাঝে মাঝে এরকম হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে লোকালে 1-2জন মাস্টার আছে, তারা এসে আগে স্কুল খুলবে, প্রেয়ার করাবে, বাকিরা তাদের ইচ্ছা মতো আসবে। এটা ম্যাক্সিমাম দিনই হচ্ছে। এর আগেও আমরা একবার এসে হেড স্যারের সঙ্গে কথা বলেছি, তো আজকে ব্যাপারটা এমন জায়গায় চলে গেছে যে আমরা আর এখানে জড়ো না হয়ে পারলাম না। আজকে প্রাকৃতিক দুর্যোগ, এবার বিশেষ করে বৃষ্টি হচ্ছিল, যেরকম আমারই আজকে আসতে ঠিক সময়তে আমি আসতে পারিনি। বিক্ষোভ দেখানোর কারণেই টিচাররা আজকে একটু দেরি করে এসছে। 10:50 মধ্যে প্রেয়ার আমরা রেগুলার করাই। যে চাবিটা বাইরে থাকে সে চাবিটা ঘরের ভিতরেই থেকে গিয়েছিল, যার জন্যে আজকে স্কুলে আসা সত্ত্বেও আমার ম্যাডাম স্কুলে এসেছিলেন একজন, আসা সত্ত্বেও উনি টাইমলি খুলতে পারেননি। যে 2টো সেট চাবি, একটা থাকে আমার কাছে, আমি বৃষ্টিতে আটকে গিয়েছিলাম, আরেকটা সেট যে টিচারের কাছে থাকে, সেই টিচার আজকে গেছে SIR-এর যে বিএলও যে ট্রেনিং সেখানে।